দর্শক, ভিশন 24 টেলিভিশন চ্যানেলের নিয়মিত আয়োজন আলাপে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিনা চৌধুরী। আমাদের সাথে বরাবরের মতো রয়েছেন ভিশন 24 টেলিভিশন চ্যানেলের চিফ এডিটর গাজী সালাউদ্দিন মাহমুদ। গাজী সালাউদ্দিন মাহমুদ দীর্ঘ সময় সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। দর্শক, সাম্প্রতিক কালের বিভিন্ন ঘটনাবলীর উপর ভিত্তি করেই আমাদের এই আলাপের আয়োজন, এবং এই অনুষ্ঠানে আমরা আলাপ বিষয়ক বিভিন্ন সমকালীন বিষয়াবলীর উপর আলোকপাত করে থাকি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমেরিকার ভিসা নীতি। সালাউদ্দিন মাহমুদ, তোমাকে প্রথমে আমি বলবো আমেরিকার ভিসা নীতি সম্পর্কে দর্শকদের একটু বিস্তারিত জানাতে। ধন্যবাদ আপা। ভিসা নীতি মানে কি, গত এক মাসের মধ্যে যে দুটো ঘোষণা এসেছে, সেই দুটো ঘোষণা নিয়ে আমি কথা বলি। প্রথমে যেটা এসেছে আপনার সপ্তাহ দুই আগে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা B1 B2 মানে ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসায় আমেরিকা যেতে চায়, তাদের $5,000 থেকে $15,000 পর্যন্ত ডিপোজিট দিতে হবে, জামানত দিতে হবে। এটা অবশ্যই ফেরতযোগ্য ভিসা অ্যাপ্লিকেশনের সময়। এবং আপনারা জানেন যে এটা বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য $5,000 থেকে $15,000 কিন্তু কম টাকা না, যথেষ্ট পরিমাণ টাকা। কারণ অনেকেই নানা কারণেই, যাদের হয়তো অতটা আর্থিক সামর্থ্য নেই, তাদের অনেকেরই আমেরিকা বিভিন্ন কাজে B1 B2 ভিসার জন্য যেতে হয়, আবেদন করতে হয়। ফলে তাদের জন্য এটা খুব কঠিন কাজ হয়ে যাবে। এবং যে পৃথিবীতে 38টা দেশকে এই তালিকাভুক্ত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা। এটা হচ্ছে ভিসা বন্ড যেটা বলতেছে। এবং সর্বশেষ কয়েকদিন আগে নতুন একটা যে পলিসিটা তারা ইমপ্লিমেন্ট করলো, যে ঘোষণাটা আসলো, সেটা হচ্ছে যে ইমিগ্রেন্ট ভিসা আপাতত তারা স্থগিত করেছে। বাংলাদেশ সহ 75টা দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা তারা স্থগিত করেছে। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় প্রবেশ করতে চায়, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হিসেবে বাংলাদেশ থেকেই তারা আমেরিকা আসতে চায়, তাদের ভিসাটা আপাতত স্থগিত করেছে। এবং এটা আমি জানি যে, আপনাকে একটু বলে রাখি যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মোট 3টি দেশ, বাকি 2টি দেশ হচ্ছে নেপাল এবং ভুটান। এইটা নিয়ে প্রথমটার তুলনায় এটা নিয়ে বাংলাদেশে আলোচনা এবং কনসিকুয়েন্স অনেক বেশি। তো তোমার কথাটা যদি আমি একটু গুছিয়ে দর্শকদের জন্য বলি, তাহলে আমরা বলতে পারি যে আসলে এখানে দুটো ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। প্রথম বলা হয়েছে বাংলাদেশি যারা আমেরিকাতে বেড়ানোর জন্য যেতে চাচ্ছেন তাদেরকে $5,000 থেকে $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হবে। এবং দ্বিতীয় নীতিতে জানানো হয়েছে আমেরিকাতে যারা ফ্যামিলি ক্যাটাগরিতে গ্রিন কার্ড নিয়ে আসতে চাচ্ছেন তাদের ভিসা প্রসেসিংটা স্থগিত। তো এই প্রেক্ষাপটে আমি তোমার কাছে জানতে চাইবো যে ভিসা বন্ডের বিষয়ে কোন কোন নীতিমালার আলোকে আসলে এই বাংলাদেশকে তারা এই ভিসা বন্ডের আওতায় যুক্ত করেছে। আচ্ছা, এই দুটো বিষয়, ভিসা বন্ড এবং ইমিগ্রেন্ট বিষয়, দুটোই কিন্তু তারা একই কারণ দেখিয়ে, মূলত একই পলিসির ভিত্তিতে, একই উদ্দেশ্যে তারা করেছে। তারা যে বিষয়টা একটু বলি, এই পলিসি দুটো ঘোষণা করার আগে কিন্তু একটা রিপোর্ট প্রকাশ হয়। সেই রিপোর্টে দেখা যায়, রিপোর্টটা ছিল এরকম যে আমেরিকায় যারা বসবাস করে অ্যাজ এ ইমিগ্রেন্ট, প্রবাসী ইমিগ্রেন্ট, তারা কিন্তু তাদের মধ্যে কোন দেশের মানুষ কত শতাংশ কি পরিমাণ আমেরিকান সরকারি সহায়তা গ্রহণ করে, যেটাকে আমরা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স বলি, এইরকম একটা তালিকা প্রকাশ করে। এবং দেখা যাচ্ছে যে প্রায় 100-র উপরে দেশ তারা এই তালিকাটাতে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 19 নম্বরে। এবং দেখা যাচ্ছে যে যারা বাংলাদেশি ইমিগ্রেন্ট আছেন, প্রবাসী বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনারা জানেন যে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এদের মধ্যে 54.8%, মানে 54.8% প্রবাসী বাংলাদেশি সরকারি সহায়তা গ্রহণ করে থাকেন নানাভাবে। আমেরিকাতে যেটাকে বলা হয় পাবলিক চার্জ, তার মানে হচ্ছে তারা তাদের বাসস্থান, খাবার এবং চিকিৎসার জন্য সরকারি টাকা নিয়ে থাকেন এবং সরকারি সহায়তার উপরই সম্পূর্ণ নির্ভরশীল থাকেন। তারা পাবলিক চার্জ বিষয়টা রাইট, এবং এই টাকাটা কিন্তু আসে মার্কিন জনগণের ট্যাক্সের টাকা থেকে। ওই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা পরপর দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা ঘটছে। এখানে একটু আপনাকে একটু ইনফরমেশন দিয়ে রাখি যে দক্ষিণ এশিয়ার 3টি দেশের কথা আমরা বলেছিলাম, দক্ষিণ এশিয়ার 3টি দেশের কথা বলেছিলাম, তার মধ্যে বাংলাদেশ, ভুটান এবং নেপাল। বাংলাদেশ থেকে অলরেডি বলেছে 54.8%, ভুটানের কিন্তু 81.4, মানে 81.4% মানুষ, ভুটানি মানুষ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ইমিগ্রেন্ট হিসেবে আছে, তারা মার্কিন সহায়তা, সরকারি সহায়তা গ্রহণ করে থাকে। এবং নেপাল এখানে কিন্তু সবচেয়ে কম। নেপালের পার্সেন্টেজ হচ্ছে 31.8, মানে প্রায় 32% থেকে কিছু কম।
মজার বিষয় হচ্ছে চাইনিজরা, যারা চীনা নাগরিক আছে, যারা মার্কিন নাগরিক এখন ইমিগ্রেন্ট, তাদের পরিমাণ কিন্তু 32.9, অর্থাৎ প্রায় 33%। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বক্তব্য বা ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য যে যারা সরকারি টাকা খাচ্ছে তাদেরকে এনকারেজ না করার জন্য এই পলিসিটা করা হয়েছে, অথচ চাইনিজরা আরো বেশি, নেপালের চেয়ে বেশি বেশি। তাহলে কি, তাহলে এটা তাদের বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশন হয়ে গেল না? কিছুটা হ্যাঁ, অবশ্যই। চায়না একটা সুপার পাওয়ার, সেটাকে হয়তো ইউএস কিছুটা আমলে নিয়েছে। সেই জন্য নেপালের বিরুদ্ধে তারা কঠোর হতে পারলেও চায়নার বিরুদ্ধে পারেনি। এবং মজার ব্যাপার হচ্ছে যে ৭৫টি দেশের ইমিগ্রেশন ভিসা প্রসেসিং তারা স্থগিত করেছে, তার মধ্যে কিন্তু রাশিয়া রয়েছে, কিন্তু চায়না তার মধ্যে নেই। চায়না তার মধ্যে নেই, অত্যন্ত লক্ষণীয়। চায়না তার মধ্যে নেই। জি, এই বিষয়টি বাংলাদেশি জনগণের উপরে, আমরা যারা আমেরিকাতে যাওয়া আসা করি বা করতে চাই, আমাদের ফ্যামিলি বা পরিবারের যারা যারা রয়েছে আমেরিকাতে, এই ধরনের মানুষজনের উপর আসলে কি ধরনের প্রভাব ফেলবে বলে তুমি মনে করছো? এটা একটা ভয়াবহ প্রভাব পড়বে। বিশেষ করে ধরেন প্রথমটা আমরা যদি B1 B2 যে ভিসা যেটাকে বলছিল যে জামানত হিসেবে বন্ড, সেটার ক্ষেত্রে ইম্প্যাক্টটা তো আছে, কিন্তু সেটার থেকে কিন্তু যে পরবর্তী যেটা হলো যে ইমিগ্রেন্ট ভিসা স্থগিত, সেটার কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি। যেমন ধরেন কিভাবে হয়, একটা মানুষ বা একটা ছেলে বা একটা মেয়ে ধরেন 10 বছর আগে আমেরিকায় গিয়ে সে গ্রিন কার্ড পেয়েছে বা নাগরিকত্ব পেয়েছে, সে তার বাবা মা ভাই বোন যারা এলিজেবল তাদের জন্য অ্যাপ্লাই করেছিল। দেখা যাচ্ছে শেষ মুহূর্তে এসে এই 10 বছর অপেক্ষা পর তারা মানে ভিসা পাবে ভাব, এমন সময় কিন্তু তাদের এই আদেশটা আসলো। এটা কিন্তু ভয়াবহ অবস্থা। এখানে আরো ভয়াবহ কিরকম হবে দেখেন, অনেকেই আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা আমেরিকা দীর্ঘদিন ধরে আছে, তাদের পরিবার বাংলাদেশে রয়ে গেছে, তার ওয়াইফ, তার বাচ্চারা, তাদের জন্য সে অ্যাপ্লাই করেছিল, হওয়ার মুহূর্তে তারা কিন্তু আটকে গেল, আসতে পারছে না। এবং মজার বিষয় দেখেন, ওই ফ্যামিলির যে ছেলেটা বা মেয়েটা, তার বয়স যদি এর মধ্যে 21 পার হয়ে যায়, তার জন্য আসা কিন্তু কঠিন হয়ে যাবে। জিনিসটা খুবই অমানবিক একটি পর্যায়ে চলে যায়। আরো একটা জিনিস জানেন, কেউ হয়তো 2 বছর আগে বা 1 বছর আগে বিয়ে করেছিল বাংলাদেশে, বিয়ে করে আমেরিকায় গিয়ে তার স্পাউসকে নেওয়ার জন্য ভিসার আবেদন, সেটাও কিন্তু এই F1 ভিসা, ফ্যামিলি ইমিগ্রেন্ট ভিসা। এই মুহূর্তে সেই সব ধরনের ফ্যামিলি ভিসা এবং ইমিগ্রেশন ভিসার উপরেই স্থগিতাদেশটা বলবৎ হয়েছে। সো এটার কিন্তু সোশ্যাল ইমপ্লিমেন্ট বা সোশ্যাল কনসিকুয়েন্সটা অনেক হাই। এবং আমি একটা পত্রিকায় দেখলাম যে এমন অনেকেই আছে, কোন ফ্যামিলির 14-15 জনেরও আবেদন করা আছে, যারা কিন্তু আটকে গেল। যেমন ধরুন কারো কোনো একটা ভদ্রলোক যদি আসে, তার যদি ধরেন 5টা সন্তান থাকে, তার ওয়াইফ, তাহলে এখানে তো 6 জন, তারা কিন্তু এবং এটা কিন্তু আমেরিকা মানবাধিকারের কথা বলে, এটা কিন্তু ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন এক পয়েন্ট অফ ভিউতে। রাইট। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে উনি কঠোর ভিসা নীতি করবেন এবং ইমিগ্রেশনকে অনেক নিয়মের মধ্যে আনবেন বলে যে ইশতেহার দিয়েছিলেন, তার আওতায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 250 অবৈধ বাংলাদেশি অভিবাসী হিসেবে যারা আমেরিকায় ছিলেন, তাদেরকে বাংলাদেশে শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছে। তাদেরকে 60 ঘন্টা পর্যন্ত শিকল পরিয়ে রাখা হয়েছে। আমি মানছি যে সংবিধানে আছে যে একটা দেশে যদি কেউ বেআইনিভাবে বাস করতে চায়, তাকে ডিপোর্ট করার ক্ষমতা গভর্নমেন্টের আছে, কিন্তু সংবিধানে কি এটাও আছে যে সেই মানুষটাকে শিকল পরিয়ে ডিপোর্ট করতে হবে? না, এটা তো অবশ্যই নাই। এটা ধরেন আমরা তো ট্রাম্পকে জানি, এবং ট্রাম্প যে আমেরিকা ফার্স্ট বানাতে যাচ্ছে, আসলে আমেরিকার যে একটা সৌন্দর্য ছিল, বিউটি ছিল, আমেরিকা এমন একটা দেশ, আপনি দেখেন, আপনি যদি আজকে রাশিয়া বা চায়নার যে ক্ষমতা আমরা বলি, তাদের যদি আমেরিকার মতো ক্ষমতা হইতো, তাহলে পৃথিবী কেমন হতো আমরা জানি না। কারণ আমেরিকা এমন একটা দেশ, এত ক্ষমতাসীন, এত সাম্রাজ্যবাদী হওয়া সত্ত্বেও কিন্তু আপনি কিন্তু আমেরিকার মধ্যে বসে আমেরিকার পলিসির সমালোচনা করতে পারতেন। আপনি হোয়াইট হাউসের সামনে গিয়ে বলতে পারতেন যে মিস্টার প্রেসিডেন্ট, তোমার এই পলিসিটা কিন্তু ভুল। এইটা কিন্তু আমেরিকার বিউটি ছিল। আজকে কিন্তু ট্রাম্প এসে এই বিউটিটা, আমেরিকার মূল সৌন্দর্যের জায়গায় কিন্তু ট্রাম্প আঘাত করলো। আর একটা জিনিস আপনাকে বলি, এর আগে আমি বলতে ভুলে গেছি, যেমন ধরেন তারা যদি এই সরকারি অর্থ যারা নিচ্ছে, তাদের সেই কথাটা বিবেচনা করে এই ভিসা পলিসিটা স্থগিত করতে পারে, তারা তো এরকম করতে পারতো, বলতে পারতো যে যারা আবেদন করেছে তাদের মধ্যে যারা
সোশ্যাল বেনিফিট নিচ্ছে তাদেরটা স্থগিত সেটাও তো বলা যেত। বলা উচিত, কারণ এই যারা আবেদন করেছে সবাই কি এই যে তাদের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ আছে যারা ওই 46% মধ্যে পড়ে, যারা সোশ্যাল বেনিফিট নেয় না। না, এবং তাদের জন্য এই আইনটি প্রযোজ্য। তাদের ফ্যামিলির হ্যাঁ, মানুষজনরাও কিন্তু আমেরিকাতে আসতে পারছে না, যেটা তাদের জন্য খুবই হ্যাঁ, একটা হতাশার এবং ট্রাম্প বিষয়। ট্রাম্প যেখানে বলেছে যে আমেরিকানদের ট্যাক্সের টাকা তারা নিয়ে নিচ্ছে, তাহলে ওই যে 46% লোক যারা সোশ্যাল বেনিফিট নিচ্ছে না, ওই 46% লোকও তো সেই ট্যাক্স পেয়ার, রাইট, যে ট্যাক্স পেয়ারের কথা বলছে তারা তো রাইট, আমেরিকান। আজকে আমি আপনি এক্স্যাক্টলি, কিন্তু কানাডায় আছি, কানাডিয়ান, আমরা কিন্তু কানাডায় আমরা ট্যাক্স দিচ্ছি। রাইট। তার মানে আমাদের টাকায় কিন্তু এই কানাডাতেও যে সোশ্যাল বেনিফিট গুলো চলছে তার ভিতরে আমার আপনার কন্ট্রিবিউশন ছোট হইলেও আছে। অফকোর্স, অফকোর্স। ফলে ওই যে 46% যারা সোশ্যাল বেনিফিট নিচ্ছে না তাদের জন্য এটা কিন্তু ভয়ঙ্কর মানবাধিকার প্রশ্ন এবং তাদের অধিকারের প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, এই যে স্থগিতাদেশ, যে ফ্যামিলি মেম্বাররা গ্রিন কার্ড এর জন্য যারা আবেদন করেছিলেন তারা আসতে পারবেন না, এই স্থগিতাদেশটা আসলে কতদিন থাকতে পারে বলে বিশ্লেষকরা মনে করছে বলে তোমার জানা আছে? আচ্ছা, এটা আমি তো অনেকের সঙ্গে কথা বলেছি, ওখানে যারা আম, ভুক্তভোগী আছেন তাদের কথা বলেছি, যারা এই বিষয়গুলো নিয়ে লিগ্যাল সাইডে কাজ করে তাদের সঙ্গে কথা বলেছি। আসলে এটা কোনো স্থগিত অনির্দিষ্টকাল কিন্তু আপনি বলতে পারেন না, 5 দিনও হতে পারে, 5 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, একাধিক বছর হতে পারে, এমন হতে পারে ট্রাম্পের পুরো সময়টাও হতে পারে। হুম, তবে হুম। একটা জিনিস আপনি দেখেন, আমেরিকা কিন্তু এই বছর নভেম্বরে কিন্তু মধ্যবর্তী নির্বাচন, মানে যেটাকে সংসদ নির্বাচন আমরা বলি, সেই নির্বাচন হবে এবং ওই নির্বাচনে যদি ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে বিষয়গুলা কিন্তু জোরালো ভাবে টেবিলে আসবে, আলোচনার টেবিলে আসবে। তখন হয়তো এটা একটা অন্যরকম, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, প্রতিটা বিষয় কিন্তু অনিশ্চয়। তবে একটা জিনিস, এই ইস্যুতে নিশ্চয়ই আমেরিকার বিচার ব্যবস্থা এখনো কিন্তু অনেক পৃথিবীর ভিতর সর্বোচ্চ সুন্দর বিচার ব্যবস্থাগুলোর একটা, আমার ধারণা অনেকেই যারা ওই অন্তত যারা ওই 46%-এর মধ্যে আছে তাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো আমেরিকা সরকারের এই পলিসির বিরুদ্ধে হয়তো উচ্চ আদালতে আপিল করতেও পারেন, এবং সেক্ষেত্রে একটা চান্সেস আছে ফেডারেল গভর্নমেন্ট হয়তো তখন এই স্থগিত যে আদেশটা হয়েছে এই আদেশকেও স্থগিত করতে পারে। সো আমেরিকাতে আমরা বেড়াতে আসি, আমেরিকাতে আমরা গ্রিন কার্ড নিয়ে ফ্যামিলির সঙ্গে থাকতে আসি। আবার অনেকে কিন্তু আমেরিকাতে পড়াশোনা করার জন্যও আসে। তো যারা পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছে বা ব্যবসার জন্য আসতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে এই নীতি দুটো হুম, কতটুকু প্রভাব ফেলবে বলে তোমার মনে হচ্ছে? এটা তো মারাত্মক ভাবে প্রভাব ফেলবে। আরেকটা জিনিস কি, ধরেন একটা মানুষ যখন পড়তে আসে, সে যখন হুম, পড়তে হুম। আসে ধরেন 20 বছর বয়স বা 22 বছর পড়তে আসে, তখন কিন্তু আমেরিকাতে বা কানাডায় পাড়ি দেওয়া মানে তার জীবনে একটা সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে সে আসছে। রাইট। ফলে ইটস এ লাইফ চেঞ্জিং লাইফ ডিসিশন। লাইফ চেঞ্জিং ডিসিশন, পরে 10 বছর পরে সে যদি আবার বাংলাদেশে ব্যাক করে তখন কিন্তু তার লাইফটা কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাইট। ফলে তাকে কিন্তু এখানে এখানে আরেকটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট বলি, ধরেন আমরা তো সরকারের সমালোচনা করছি আমেরিকান পলিসি, আমাদেরও কিন্তু নিজের কিছু সমালোচনার জায়গা আছে। রাইট। আমরা যারা এখানে থাকি বিদেশে, আমি কানাডার অভিজ্ঞতা আমি বলি, যেহেতু আমরা কানাডা থাকি, আমি অনেক লোককে চিনি যারা সরকারি বাড়িতে থাকেন, মাসে 500 টাকা বেশি ভাড়া দেন না, যেখানে আমার আপনার কিন্তু $2500 ভাড়া দেওয়া লাগে। রাইট। তারা দেখা যাচ্ছে কিন্তু $2000 জ্যাকেট পরে ঘুরতেছে একাধিক, হুম, কারণ হুম। সোশ্যাল বেনিফিটটা তারা নিচ্ছে কৌশলে, হুম, কারণ তারা আইনের অনেক নিচ্ছে। ফাঁক আছে। রাইট। আমি কালকে একটা গল্প শুনেছি, ইংল্যান্ডে এক ভদ্রলোক নাকি তার মায়ের অসুস্থতার কথা বলে পরিবারের 12 জনের কাছ থেকে টাকা নিচ্ছে, 12 জনের নামে টাকা উঠাইছে। আচ্ছা। এবং মানে যখন ১২ জনই বলছে যে আমার মা অসুস্থ। মানে এক মাকে দেখায় 12 জনকে কাছে টাকা উঠাইছে। ওকে। এবং যখন গভর্নমেন্ট এটা ধরা পড়ে, কারণ এগুলো তো আটকা থাকে না, 12 জনের নাম্বারটা অনেক বেশি, হুম, তখন হুম। গভর্নমেন্টের এজেন্সি ওই বাসায় তদন্ত করতে আসছে, আইসে দেখে তার মা বাংলাদেশে থাকে, এখানেই থাকে না। এবং যখন ঢুকছে তখন বলছে তোমার মা কোথায়, বলছে ওই যে শুয়ে আছে। এখন হুম, ওর হুম। লেপ উঠায় দেখে কি তার বড় ভাই শুয়ে আছে। দ্যাটস তাহলে ফানি। এই যে ফানি, এটা একটা কনসিকুয়েন্স আছে না। অবশ্যই। সো আমাদেরও কিন্তু অনেক অ্যালার্ট থাকতে, আপনি কানাডাতে আছেন আমরা জানি, এখানে অনেকেই কিন্তু এই সোশ্যাল বেনিফিট নেওয়ার জন্য ক্যাশে কাজ করে ইচ্ছা করে, অনেকেই দেখবেন কম আওয়ার কাজ করে, কারণ সরকারি বাড়িতে থাকতে গেলে কিন্তু তার ইনকামের 33% দিতে হয়। এখন আপনার ইনকাম যদি বড় আপনি দেখান তাহলে আপনাকে বেশি টাকা দিতে হবে। So, রাইট। এই যে আমরা যে কিছু অল্প টাকার কারণে আমরা কিছু কৌশল অবলম্বন করি, অসৎ কৌশল, হুম, এগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে যারা আসবে
ইভেন যারা এটা করছে তাদের কিন্তু পরবর্তী জেনারেশন এখানে ছোট বড় হচ্ছে, এখানে যখন সরকারি চাকরিতে তারা যাবে, তাদের কি মনে করেন এই ব্যাকগ্রাউন্ড চেক হয় না? এগুলো কি কোনো ইমপ্লিমেন্ট নাই? এটা কনসিকুয়েন্স নেই? অবশ্যই আছে। সো আমাদেরও কিন্তু, আমরা সরকারের সমালোচনা করি, আমাদের নিজেরও কিন্তু সমালোচনা করা উচিত এবং আমাদের কিন্তু অ্যালার্ট থাকা উচিত। তাহলে আমরা বলতে পারি যে আমেরিকায় যে ঘটনাটা ঘটলো সেখান থেকে আসলে সারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাঙালিদের কিছুটা হলেও শিখতে হবে এবং সচেতন হতে হবে যাতে এই কনসিকুয়েন্স গুলো অন্যান্য দেশ যেমন কানাডা অথবা ইউকে অথবা ইটালি এসব দেশেও যেন এই কনসিকুয়েন্সটা না হয়। এই ব্যাপারে আসলে আমাদের নিজেদেরকেও সচেতন থাকা উচিত। অবশ্যই। আরেকটা জিনিস কি, ধরেন বাংলাদেশিদের যারা আছে, ধরেন বাংলাদেশের আহ, বাংলাদেশি যারা বিভিন্ন দেশে আছে, আমেরিকার যখন একটা স্থগিতাদেশ হয় আমেরিকার মতো দেশ, তখন তো আমেরিকা কিন্তু অন্যান্য দেশ ফলো করে। রাইট। আপনার কি মনে হয় না কানাডার গভর্নমেন্ট এটা ফলো করবে না? আমার তো সেটাই মনে হচ্ছে যে হ্যাঁ, কানাডান ফলো করাই তো স্বাভাবিক এবং হ্যাঁ, ফলো করবে। আরেকটা জিনিস দেখেন, এই আপনাকে খেয়াল করবে যে আমেরিকা কিন্তু আরেকটা পলিসি করেছে যে রেমিটেন্স যে আমরা পাঠাই, এই হুম, রেমিটেন্সে প্রতি $100 $1 করে ট্যাক্স দিতে হবে। রাইট। এখন বাংলাদেশ যে রেমিটেন্স আসে, বা প্রায় 3 লাখ 3 কোটি কত হাজার মার্কিন ডলার রেমিটেন্স, তার মধ্যে পঞ্চম স্থানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন ওকে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ যখন টাকা পাঠায়, লিগ্যাল চ্যানেলে পাঠায়, যখন ট্যাক্স ইম্পোজ করা হয় 1% তখন 1% ট্যাক্স যদি দিতে হয়। তখন তার ইলিগাল চ্যানেল হুন্ডিতে পাঠাবে। আরেকটি সূত্র থেকে আমি জানতে পেরেছি যে এবার যারা ট্যাক্স ফাইল করবে আমেরিকাতে হুম, 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 তাদেরকে তাদের যে হবি থেকে তারা আর ইনকাম করছে যেমন ফেসবুক থেকে বা হুম, হুম। মার্কেট প্লেস থেকে বা এই সমস্ত সামান্য সামান্য ছোট ছোট সোর্স যেগুলি আগে ট্যাক্সের আওতায় ছিল না ওইসব বিষয়গুলিকেও এবার ট্যাক্সে ডিক্লেয়ার করতে হবে। তার মানে হচ্ছে আমেরিকার বাসিন্দাদের জন্য ট্রাম্প সরকার ট্যাক্সটাকেও এখন বেশ কড়াকড়ি করতে চেয়েছে এবং বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেও তারা 1% করে ট্যাক্স নিচ্ছে। তো আমেরিকার মানুষজনের উপরে এই ট্যাক্সের বোঝাটা চাপিয়ে দেওয়াটা পেছনে ট্রাম্প সরকারের কি কারণ থাকতে পারে? ট্রাম্প সরকারের মানে একটা গভর্নমেন্ট যখন জনগণের উপর এক্সট্রা ট্যাক্স চাপায়, তখন তার পেছনে আসলে কি কারণ? একজন অর্থনীতিবিদ হিসেবে তোমার কি ওপিনিয়ন? অর্থনীতিবিদ না, আমি অর্থনীতির ছাত্র ছিলাম, ছাত্র হলে যে অর্থনীতিবিদ হবো তা না। এনিওয়ে, ধর আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর পরিমাণে ডেপ্থ হয়ে গেছে, বিশেষ করে তারা সারা পৃথিবীতে যে পরিমাণে যুদ্ধ বিগ্রহ করেছে, এই যুদ্ধ বিগ্রহ খরচ দিতে দিতে তাদের কিন্তু দেনার পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনি খুব ভালো মতোই জানেন যে একটা সরকার যখন তার আয় কমে যায়, তখন তার আয় বাড়ানোর সবচেয়ে বড় পথ হচ্ছে ইনকাম ট্যাক্স বাড়ানো, ট্যাক্স। ট্যাক্স ইম্পোজ করা। হুম, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্স তারা ইম্পোজ করে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিশেষ করে এই যুদ্ধের খরচ, আপনি জানেন তো, আমি বলছি 700-র উপরে তাদের কিন্তু মিলিটারি বেজ আছে সারা পৃথিবীতে। এগুলো তো তাদের, রাইট। এদের মেনটেন করতে হয়। এই মেনটেন এগুলো করতে গিয়ে তাদের বাজেটের উপর মারাত্মক প্রেশার। কিন্তু বাজেট এই খরচটা তো দিন দিন বাড়তেছে ইনফ্লেশন এবং নানা কারণে। কিন্তু তাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স মানে তাদের ট্যাক্স, সেই ডোমেস্টিক রিসোর্স তো তাদের বাড়তেছে না, সেই অনুপাতে খরচ বাড়ছে। ফলে ট্রাম্প কিন্তু যখন গভর্নমেন্ট কিন্তু যখন এরকম বিপদে হয় তখন কিন্তু এরকম পাগল হয়ে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্যাক্স ম্যাক্স ইম্পোজ করে। আর সোশ্যাল মিডিয়া এখন কিন্তু দিন বাই দিন, দিনে দিনে কিন্তু অনেক মানুষের আয়ের প্রধান খাত কিন্তু সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এরকমও কিন্তু আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিষ্টি বিক্রি করে এরকম বহুত লোক পাবেন, ক্যাটারিং করে বহুত লোক পাবেন, আর কিছু করে না এরকম ফ্যামিলির মানুষ মেম্বারও আছে। আছে। ফলে আচ্ছা। এটা তো একটা ইনকাম। তো এই ইনকামটাকে তো অবশ্যই আপনার লিগ্যাল ফ্রেমের মধ্যে আনতে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি এটাকে দোষও দিতে পারেন না। না, তা ঠিক। কিন্তু হ্যাঁ, যেটা আমার পয়েন্ট এখানে সেটা হচ্ছে যে একটা সরকার যখন ট্যাক্সে কড়াকড়ি করে, ট্যাক্স বাড়ায় তখন তো আপাত দৃষ্টিতে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ধরে নিতেই পারি গভর্নমেন্ট আসলে টাকার টানাপোড়েনে আছে কিছুটা। ডেফিনেটলি, ডেফিনেটলি। এট দ্য সেম টাইম গভর্নমেন্ট এখন ইমিগ্রেশন ভিসাটা বন্ধ করছে এবং কোন কোন দেশের পরিবারগুলো বেশি সরকারি সহায়তা নিচ্ছে সেটাও তারা এখন মনিটর করার চেষ্টা করছে। তার মানে তাদের বাজেট কনস্ট্রেইন বা বাজেট ক্রাইসিস যেটাই বলো সেটা আসলে এক ধরনের চলছে যেটা ট্রাম্প সরকার পাবলিকলি স্বীকার করছে না। হ্যাঁ, স্বীকার করছে না, কিন্তু তাদের এই পলিসি গুলো কিন্তু প্রমাণ করে যে তারা আসলে কিন্তু
টাকা এক সংকটে আছে। ধরনের হ্যাঁ, টানাপোড়েনের টাকা মধ্যে দিয়ে আসলে আরেকটা যাচ্ছে। সিগনিফিকেন্ট দিক বলি, ধরেন আমেরিকার একটা বড় যে আমেরিকা হয়ে ওঠার পেছনে আমেরিকার একটা বড় জায়গা ছিল, যেটা ইউএস এইড এর মাধ্যমে তাদের বিভিন্ন অনুদান বিভিন্ন দেশে, যেমন তার শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তায় প্রচুর টাকা খরচ করতো। এবং ইউএসএইড এর কিন্তু চমৎকার রেপুটেশন ছিল চমৎকার পৃথিবীর রেপুটেশন ছিল। প্রত্যেকটা দেশে। হুম, যেসব দেশে সাহায্য প্রয়োজন হতো, ইউএসএইড ওয়াজ দ্য লাইফ সেভার। রাইট। তারা কিন্তু রাইট। এটা বন্ধ করে দিছে, এবং এটা কি বুঝায়? দুইটা জিনিস, একটা হচ্ছে যে তাদের টাকা পয়সা ঘাটতি পড়েছে, দ্বিতীয় জিনিসটা বুঝায় যে এই যে যে মানবাধিকার বা আমেরিকা আজকে এখানে, আমেরিকাকে মানুষ সবাই মানতো কেন? শুধু কি তাদের ডলার ডমিনেট করে সেজন্য? না, তার না, পাশাপাশি তাদের এই সোশ্যাল ওয়ার্ক এইড গুলো কিন্তু এই ইম্পর্টেন্ট ছিল। ইম্পর্টেন্ট ছিল। রাইট, রাইট। একটা একটা মফস্বলে একটা গ্রামে একটা লোককে সবাই শ্রদ্ধা করার পিছনে দেখা যাচ্ছে ওই লোকটা সামাজিক কাজে ইনভলভ থাকে। তো এইটা তো রাষ্ট্র এক্স্যাক্টলি। হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক কাজে ইনভলভনেস, হুম। এগুলোর মধ্যেই তো তারা পৃথিবীতে মোড়ল হয়েছিল। এখন রাইট। আজকে আজকে তারা যেমন চায়নার ইকোনমিক থ্রেটের মুখে আছে, তার মধ্যে যখন এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন ইউএস এর যে জনগণ আছে তারা কিন্তু ডিমোরালাইজ হয়। ডিমোরালাইজ তো হবারই কথা, কারণ একটা সময় আমেরিকা ইউএস এইড দিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন, যখন প্রয়োজন, সর্বোচ্চ মানের সহায়তা প্রদান করত। একটা সময় ছিল ইউএস সরকার সবচেয়ে বেশি স্কলারশিপ দিত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ইউএসএ পড়তে আসতো, ইউএস সরকারের রাইট, টাকায় তারা পড়তো। একটা সময় ছিল যখন ইউএসএ গিয়ে মানুষজন সরকারি টাকায় থাকতো, সরকারি টাকায় চিকিৎসা করত। এবং সেই অবস্থান থেকে আজকের অবস্থানে যখন তারা ইউএসএইড বন্ধ করে দিচ্ছে, দেশের জনগণের উপর এক্সট্রা ট্যাক্স আরোপ করছে, এবং দেশ থেকে যেসব মানুষ সরকারি ভাতায় থাকতে চায় তাদেরকে শিকল পরিয়ে বিতাড়িত করছে। এই একটা বিষয়টি একটা জিনিসই প্রমাণ করে যে তারা আসলে টাকার ক্রাইসিসে ভুগছে। এবং এট দ্য সেম টাইম মাদুরোকে ধরে আনা এবং হুম, ভেনিজুয়েলার তেল বিক্রি করে সেই টাকা নেওয়াটাও প্রমাণ করে যে রাইট। আমেরিকা আসলে ইজ লুকিং ফর মানি এখন। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করেন, আমেরিকা কিন্তু এইদিকে টাকা বাড়ানোর চিন্তা করতেছে, টাকা তো বাড়ানো আর কস্ট কাটিংও তো করা যায়, কস্ট কাটিং করেও তো ব্যালেন্স করা যায়। ইসরায়েলকে তারা যে পরিমাণ টাকা বছরে দেয় মানুষ মারার জন্য, সেখান থেকে কিছু কমাইলেও তো তাদের টাকার পরিমাণ বাড়ে, সেটা কিন্তু তারা করছে না। তাহলে তারা ঘরের একটা মানে নিজের ঘরের সমস্যা সামাল দেওয়ার জন্য এক ধরনের ক্যামোফ্লেজ হুম, বা ছদ্মবেশ আরোপ করছে, এবং মানুষকে দেখাতে চাচ্ছে যে আমরা আসলে খুব আইন মেনে চলার চেষ্টা করছি। হুম, কিন্তু হুম, আসলে তাদের নিজেদের ঘরটা সম্ভবত কিছুটা নড়বড়ে হয়েছে। রাইট, অবশ্যই তাই। এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের করণীয় কি? আমি বলতে চাচ্ছি যে আমাদের কূটনৈতিক পর্যায়ে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? আচ্ছা, প্রথমে যখন ওই ইস্যুটা যে 38টা দেশের মধ্যে যে বন্ড যে ইস্যুটা ছিল, বন্ড ইস্যুর পরে কিন্তু আপনারা জানেন যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, এবং ওকে। সেখানে কিন্তু উনি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বিষয়টা কথা বলেছেন, এবং তারা যেটা বলেছেন যে বিষয়টা তারা দেখবেন, বাট আমেরিকার এই ইস্যুটা কিন্তু দেখে হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি, হুম। এবং হোমল্যান্ড সিকিউরিটি যখন দেখে তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করে। ওকে। ফলে স্টেট ডিপার্টমেন্ট যদি কোনো আশ্বাস দিয়েও থাকে, তাতে কি কোনো লাভ হবে? এটা কিন্তু অনিশ্চিত, অনিশ্চিত। অনিশ্চিত। রাইট। এবং আমরা আশা করা যাচ্ছে যে এই ইমিগ্রেন্টের যে দ্বিতীয় যে ইস্যুটা আসছে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে, আমরা তো এটা তো মাত্র ঘটলো, আমরা আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হয়তো একটা উদ্যোগ নিলেও নিতে পারে। আর একটা জিনিস আপনাকে বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশে এখন প্রধান উপদেষ্টা, ওনার সঙ্গে কিন্তু মার্কিন সরকারের একটা চমৎকার সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল। কিন্তু ছিল কেন বলছি, সম্পর্কটা কিন্তু ওরা মূলত কিন্তু ডেমোক্রেট দলের সঙ্গে, হুম। রিপাবলিকানদের সঙ্গে না। আপনারা দেখেছেন বিল ক্লিন্টনের সঙ্গে তার বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, রাইট। মোট কথা বাইডেনের সঙ্গে ছিল, তার সম্পর্কটা বাইডেনের কিন্তু সঙ্গেও ছিল। মূলত। আর আপনার আপনার ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিপাবলিকান দল থেকে এসেছে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব অ্যাগ্রেসিভ এবং রক্ষণশীল। হুম। ফলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ কিংবা আমাদের সরকারি অনুরোধ তারা এই মুহূর্তে কতখানি রাখবে সেটা কিন্তু অনিশ্চিত। অন্য দেশের নীতির উপর আমাদের আসলে কোনো হাত নেই। না, আমেরিকা তাদের দেশের স্বার্থে বা তারা যদি মনে করে তারা যেকোনো সিদ্ধান্তই নিতে পারে,
তো আমাদের এখন সময় এসেছে, আমরা যারা আমেরিকায় থাকি না কিন্তু অন্যান্য উন্নত দেশগুলিতে অভিবাসী হিসেবে থাকি, আমাদের আসলে এখন একটা সময় এসেছে নিজের ব্যবহার বা বিহেভিয়ারাল প্যাটার্নটার মধ্যে কিছুটা পরিবর্তন আনা, যাতে এই ধরনের ইমপ্যাক্ট এইসব দেশেও না পড়ে। হুম। একটু এখানে বলি আপা, আপনার কথার সাথে আমি অ্যাড করি। গত 2 বছর আমরা দেখেছি যে কানাডাতে প্রচুর বাংলাদেশি এসেছে। আপনি জানেন যে গত 2 বছর কানাডা ইমিগ্রেশন কিন্তু ভিসা একটু ফ্লেক্সিবল করেছিল। হুম, এবং আমরা টেলিভিশনগুলোতে রিপোর্ট দেখি যে বাংলাদেশে মানুষ চাকরি পাচ্ছে না, বাকরি পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হুম, আপনি তাদের সঙ্গে কথা বলেছে, আপনি দেখবেন তারা কিন্তু দোকানে গিয়ে একটা কফি চাইতে পারে না। তাদের রাইট। ওই মিনিমাম এফিসিয়েন্সি কমিউনিকেটিং স্কিলটা নাই। স্কিলটা নাই। এখন কানাডার জব মার্কেটে আপনি একটা যখন জব করবেন, হুম, আপনার যে হুম। মিনিমাম কমিউনিকেটিং স্কিল না থাকে আপনি কি জব পাবেন? না, অবশ্যই। পাবেন না। স্কিল তখন তো ওই লাগবে। লাগবে, ওই মানুষগুলো কি করতেছে, সোশ্যালের উপর, গভর্নমেন্ট সোশ্যালের উপর নির্ভর নির্ভর করছে। করতেছে। এবং এই সংখ্যা কিন্তু অনেক, গত 2 বছরে যে বাংলাদেশের এই সংখ্যা কিন্তু অনেক। হুম, হুম। সো এর একটা কনসিকুয়েন্স কিন্তু আমরা সামনের দিনে দেখতে পাবো, পাবো না তা না। এবং এতে করে হবে কি, যারা সত্যিকারে যারা নিডি, সত্যিকারে যাদের দরকার, তারা কিন্তু বঞ্চিত হবে। তারা বঞ্চিত হবে। ফলে এক্সাক্টলি। আমাদের যারা, আমরা যারা বিদেশে থাকি, আমাদের সবার কিন্তু বোঝা উচিত যে আমরা প্রতিটা পদক্ষেপে আইন মেনে চলবো, আমাদের বাড়তি পয়সার কোনো লোভ করব না। তাহলেই সবার জন্য স্মুথ হবে, তার নিজের জন্য যেমন জীবনটা স্মুথ হবে, পরবর্তী প্রজন্মের এই দেশে, এই সব দেশে, ধরেন এগুলো তো উন্নত বিশ্ব, সবাই এখানে আসতে চায়, আমরাও রাইট। এসেছি। আমার যারা বাংলাদেশে আছে বন্ধু, অনেকেই আসতে চায়, তাদের আসার পথটা যেন আমরা বন্ধ না করি। বন্ধ না করি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সালাউদ্দিন মাহমুদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমেরিকা ছিল একটি স্বপ্নের দেশ এবং এই দেশটির বয়স মাত্র 400 বছর। এই দেশটির অসামান্য উন্নয়নের পেছনে আমেরিকার যে কৃষ্ণাঙ্গ দাসদের অবদান এবং দাসপ্রথা বিলোপের পরে অভিবাসীদের অবদান রয়েছে। এবং একটা সময় ছিল যখন আমেরিকা ডিভির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে অভিবাসী গ্রহণ করত। দক্ষতার প্রশ্ন ছিল না। কিন্তু আজ পরিস্থিতি পাল্টে গেছে। আমেরিকার অভ্যন্তরে কি হচ্ছে সেটা বলা আমাদের জন্য কঠিন, কারণ আমরা অতটা বিশ্লেষক নই। তবে আমরা বুঝতে পারছি যে আসলে নিজের দেশ, নিজের ইমেজ, এটার প্রতি আমাদের যত্নশীল হওয়ার সময় এসেছে এবং আমরা সেটা হব আশা করি। এবং একই সঙ্গে আমরা আশা করি এই অবস্থাটির পরিবর্তন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে আপা, থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। আমি বিদায় নেবার আগে শুধু একটা কথা বলি, এই যে আমেরিকা, আপনি যেটা বললেন ডিভি এবং ওপি, আমরা জানি যে ডিভিতে 50,000 শুধু বাংলাদেশি নেওয়া হয়েছে, এবং তখন কিন্তু রাইট। স্কিল দেখে নেওয়া হয় নাই। তখন হয় নাই। যদি আমেরিকান গভর্নমেন্ট স্কিল দেখে এই লোকগুলাকে নিত, তাহলে ওই লোকগুলা আজকে সোশ্যাল বেনিফিট চাওয়ার দরকার হতো না। দরকার হতো না। কারণ হ্যাঁ, হ্যাঁ, এই কথাটা খুবই সত্যি। গভর্নমেন্টের যে ভুল নেই, আমেরিকান হ্যাঁ, সরকারের যে নীতির মধ্যে ভুল থাকে না, এটাও কিন্তু সেটা না। ঠিক না। কারণ তাদের ডিভি যেভাবে ঢালাওভাবে তারা নিয়েছে, হুম, তাদের যে লোকগুলোর প্রয়োজন নেই তাদেরকেও তারা তখন ওয়েলকাম করেছে। এটা একটা সত্যি কথা। হুম। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। শুভ সকাল।